আমরা ফাইলের নামটা দিব ইন্ডেক্স নাম, একটা ফাইল আমরা বানাচ্ছি index.html। ঠিক আছে, একটা ফাইল বানাইলাম। এরপরে আমরা কাজ করতে পারি, এখানে আমাদের সিএসএস রাখার জন্য একটা সিএসএস এর ফোল্ডার নিতে পারি। সিএসএস গুলোকে রাখার জন্য সিএসএস নামক একটা ফোল্ডার আমরা নিচ্ছি। ঠিক আছে, তো সিএসএস ফোল্ডার ভিতরে এসে যেহেতু আমাদের এক্সটার্নাল সিএসএস ফাইল যদি আপনি ইউজ করতে চান, তাহলে এখানে আরো একটা ফোল্ডার আপনাকে বা ফাইল আপনাকে বানিয়ে নিতে হবে। তো যেটার নাম আমি দিতে পারি style.css। ঠিক আছে, তো style.css নামক একটা ফাইল আমি বানিয়ে নিলাম। এখন আমি ওপেন করব index.html এই পেজটাকে, ওপেন উইথ কোড। আর ওপেন করব আরেকটা, সেটা হচ্ছে আমাদের সিএসএস এর যে ফাইলটা আছে ওই ফাইলটাকে। ঠিক আছে, তো একটা ওপেন হয়ে গেল, এই যে index.html ফাইলটা আমাদের ওপেন হয়ে গেছে। ঠিক আছে, সো আরেকটা ফাইল যদি আপনি ওপেন করতে চান, এখান থেকে ওপেন করা যাবে। এই যে এখান থেকে +5 জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। +5 এর ভিতরে সিএসএস, তার ভিতর style.css নামক একটা ফাইল, এটাকে আমরা ওপেন করে ফেললাম। ঠিক আছে, এখান থেকে ফাইল ওপেন করার সিস্টেম আছে। এখন এখানে এসে আমাদেরকে প্রথম যে কাজ, সেটা হচ্ছে HTML5 এর স্ট্রাকচারটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। আর এখানে আমাদের আরো একটা ফাইল আছে, যেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল একটা সিএসএস ফাইল। তো এক্সটার্নাল সিএসএস ফাইল নিয়ে যদি আপনি কাজ করতে যান, আপনার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে style.css ফাইলটাকে লিংক করতে হবে। ঠিক আছে, style.css ফাইল কার ভিতরে আছে, সিএসএস এর ভিতরে, তারপর style.css ফাইল। সেই ফাইলটাকে লিংক করার জন্য আমরা শর্টকাটলি লিখতে পারি এভাবে, link:css। এটাও যদি দেন তাহলে চলে আসবে। ঠিক আছে, অথবা আপনি এভাবে লেখেন, প্রথম শর্টকাট লেখা দরকার নেই, লিংক, এরপর লিখছি আমি রিলেশনটা হচ্ছে স্টাইল শিট। আর আরেকটা আছে যেটা আমার ফাইল লিংকটা, এভাবে লিখবেন। অবশ্যই মনে রাখবেন এই যে এগুলোকে মূলত বলা হয় অ্যাট্রিবিউট। ঠিক আছে, ট্যাগের ভিতরে যেগুলো লেখা হয় এগুলোকে অ্যাট্রিবিউট বলা হয়। তো এগুলোকে অবশ্যই ছোট হাতে রাখবেন, কখনোই বড় হাতে রাখবেন না। বড় হাতে রাখলে কিন্তু কাজ ঠিকঠাক ভাবে করবেন না। তো এই স্টেপ, আর এখানে মধ্যে ঠিক আছে গ্যাপ স্পেস রাখবেন, স্পেস না রাখলে কিন্তু কাজ করবেন, এই যে এভাবে কাজ করবে না। ঠিক আছে, এভাবে রাখতে হবে। তো এই স্টেপের ভিতর আমরা কি দিব, সিএসএস ফাইলটাকে লিংক করব, সিএসএস style.css ফাইলটা। ঠিক আছে, এবং এটাকে ক্লোজ করে দিলাম। এখন কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস না দিলে কিন্তু কাজ করবে না। কন্ট্রোল এস দিয়ে তারপর এখানে যদি এখন আমি কোনো কাজ করি তাহলে কিন্তু সেটা কাজ করবে। ঠিক আছে, তো আমরা আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটাকে একটু ওপেন করি ব্রাউজারে, index.html। তো এখন কথা হচ্ছে যে আপনার সিএসএস ফাইলটা কাজ করতেছে বা কি করতেছে না সেটা বোঝার জন্য কিভাবে করবেন, এই যে ভিউ পেজ সোর্সে যাবেন, তারপর আমি শিখাই দিছি আপনাদের style.css এ যাবেন। যদি দেখেন এখানে কোনো এরর নাই, তাহলে বুঝবেন যে হ্যাঁ কাজ করবে, এটা ঠিকঠাক ভাবে। ঠিক আছে, অন্যথায় কাজ করবে না। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। যাই হোক, এগুলো আমাদের আগের ক্লাস, আগের বিষয়বস্তু এগুলো। তো আমরা আমাদের নতুন বিষয়ের দিকে একটু যাব। ঠিক আছে, তো গত ক্লাসে মেবি আমি আপনাদের দেখাইছিলাম কোন একটা বক্স এর ভিতরে আমরা বা একটা ডিপ ট্যাগের ভিতরে কোনো কিছুকে কিভাবে রেখে আমরা কাজ করতে পারি। তো একটু প্রিভিউটা দেখি যে কি করেছিলাম আমরা লাস্ট পর্যন্ত আর কি। সো index.html, এখানে গিয়ে আমরা দেখেছিলাম এই ধরনের কাজ করেছিলাম মূলত, তাই না? তো এখানে আমরা যেটা করেছিলাম, আমরা একটা ইমেজকে নিয়ে আসছিলাম। তারপর আমরা করেছিলাম কি, এখানে এখানে নিয়ে আসছিলাম একটা হেডিং ট্যাগ, তার নিচে আমরা কিছু লেখা, এবং লেখাতে কি ধরনের ইফেক্ট আমরা দিতে পারি বা কি কি বিষয় লাগে সেগুলো আমরা দেখেছিলাম। তো এটা দেখেছিলাম আমরা। আমাদের শীটটা একটু বের করি। মূলত আমাদের টেক্সটের ডিজাইনের জন্য সবকিছু বাকি ছিল, হয়তোবা কয়েকটা জিনিস বাদে আর কি। কয়েকটা জিনিস আমাদের দেখানো হয়েছিল না, তো এগুলো আর কি দেখাবো, সমস্যা নেই। ওগুলো আমার মনে আছে যে কোনগুলো দেখাইনি আপনাদের। সো সিএসএস এ গেলে আমরা দেখতে পাবো যে মূলত এই যে এই বিষয়গুলো, যেমন কালার, টেক্সট অ্যালাইন, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, তাই না, এই যেগুলো। তারপর এখানে দেখানি ফন্ট ফ্যামিলি, দেখানি টেক্সটের ডেকোরেশন, এই যেগুলো দেখানি টেক্সট ট্রান্সফর্ম দেখাইছিলাম, টেক্সট শ্যাডো, ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং, এগুলো সবকিছু আপনাদের দেখাইছিলাম। ঠিক আছে, আরো দেখাইছিলাম আমরা ডিভ নামক একটা ট্যাগ নিয়ে, যে ডিভ ট্যাগটা আমাদের HTML এর একটা মেইন ট্যাগ আর কি, যে ট্যাগটা মূলত আমাদের নিয়ে কাজ করতে হয়, ডিভ নামক একটা ট্যাগ। ঠিক আছে, তো এই ডিভ ট্যাগটা দিয়ে মূলত কি করা হয় এটা আমি বলেছিলাম, যে ডিভ ট্যাগ দিয়ে মূলত আপনার কোনো কিছু শেপ নেওয়া হয়। ডিভ ট্যাগটা দিয়ে কি করা হয়, ডিভ ট্যাগ আজকে একটু আবার দেখাই। ডিভ ট্যাগ, একজনের সমস্যা আছে বলছেন, ডিভ ট্যাগ দিয়ে মূলত কোনো কিছু শেপ বা কোনো একটা গ্রুপ করা হয়। গ্রুপ
অর একটা শেপ। ঠিক আছে, কোন একটা গ্রুপ। গ্রুপ বলতে কি, যেমন আমরা একটা ডিপ ট্যাগ নিয়েছিলাম, এই ডিপ ট্যাগে আমরা কি রেখেছিলাম, সেখানে রেখেছিলাম আমরা এই আমাদের ইমেজ রেখেছিলাম, আমাদের হেডিং রেখেছিলাম, সেখানে আমাদের প্যারাগ্রাফ রেখেছিলাম। সো সবগুলো মিলে আমরা কি করেছিলাম, একটা গ্রুপ করেছিলাম। এবং আমরা ক্লাস নেমও জানি যে একটা ডিপ ট্যাগের একটা ক্লাস নেম কল করা যায়, যে ক্লাস নেমটা দিয়ে মূলত আমরা কি করতে পারি, ডিপ ট্যাগটাকে আমরা ডিজাইন করতে পারি আর কি। ঠিক আছে, তো এই ডিপ ট্যাগ নিয়ে আজকে আরো কিছু ক্লাস করি। সাপোজ ধরেন যে আমি এখানে যে কোনো নামে একটা ডিপ নিব, একটা ডিপ ক্লাস ডিপ ট্যাগ নিলাম, ডিপ ট্যাগের একটা নাম দিব, আমি জাস্ট একটা নাম দিব, অন্য কিছু না। নাম দিলাম ধরেন যে একটা নাম দিলাম গ্রুপ বা বক্স, একটা নাম দিলাম আর কি, বক্স নামে আমি একটা নাম দিলাম। ঠিক আছে, এখন যদি এর ভিতরে কোনো কিছু লিখি, সেগুলোতে অবশ্যই কি হবে, বক্স নামক যে ক্লাস আছে এর ভিতরেই থাকবে। বাট এখানে কোনো কিছু রাখতে যাচ্ছি না, আমি এই বক্সটাকে একটা ডিজাইন দিতে যাচ্ছি, যে বক্সটা একটা চার কোণ একটা বক্স থাকবে, যেটা একটা হাইট থাকবে, যেটা একটা উইথ থাকবে। ঠিক আছে, হাইট এবং উইথ থাকবে। এই যে হাইট এবং উইথ মূলত কেন লাগে এটা আপনাদের বলি। এই যে সেকশনের স্টাইল, আমি একটু আগে আপনাদের বলছি যে গ্রুপ অথবা শেপ, শেপ বা সেকশন আর কি যেটাই বলা হয়, এই সেকশনের স্টাইল করতে গেলে মূলত হাইট লাগে, উইথ লাগে, মার্জিন লাগে, প্যাডিং লাগে, তাই না? এই যে এই জিনিসগুলো আমাদের লাগে। তো এখন দেখেন মূলত এখানে যদি আমি কোনো একটা হাইট এবং উইথ দিই এই বক্সের, তাহলে কি হবে, এখানে আমি ডট বক্স নামে আমি আমার ক্লাসটাকে কল করলাম, কল করে এখানে আমি হাইট দিচ্ছি, হাইট ধরেন যে দিলাম 450 পিক্সেল, হাইট দিলাম। আমি এখানে একটা উইথ দিচ্ছি, উইথটা কত দিতে পারি, উইথটাও ধরেন যে দিলাম 450 পিক্সেল, হাইট অ্যান্ড উইথ দিলাম 450 পিক্সেল। তাহলে কিন্তু এটা এখন কি হয়ে যাবে, এখন ওপেন করিনি তাই না, এটা এখানে কিন্তু পাচ্ছে, বাট আমাদের কোনো কালার টালার কিছু দেয়া নেই, যার জন্য সে একদম একটা ইয়ে নিয়ে নিচ্ছে আর কি। সেখানে যদি আপনি কোনো একটা কালার দিতে চান, এই কালারটি কি আপনাদের দেখাইছিলাম আমি, যে কোনো একটা কালার আপনি দিতে যাচ্ছেন, যে কালারটা 450 হবে, সেই কালারটা আমি কিভাবে দিতে পারি, আমরা দেখেছিলাম যে কালার দিয়ে, নর্মাল যে কালার, এই কালার দিয়ে কোনো কিছু লেখার কালার চেঞ্জ করতে হয়। বাট আরো একটা কালার আছে, যে কালারটা দিয়ে মূলত ব্যাকগ্রাউন্ডের কালার গুলো দিতে আমরা ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। সে ব্যাকগ্রাউন্ড কালারটা কি, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে শেপের কালার বা নিচের কালার আর কি ধরতে পারবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ড কালার ধরেন যে দিলাম আমি রেড, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। ব্যাকগ্রাউন্ড কালার দেখাইছিলাম, হালকা পাতলা দেখাইছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার তেমন কিছু দেখেনি, হালকা পাতলা দেখাইছিলাম। যাই হোক, আজকে ব্যাকগ্রাউন্ড নিয়ে, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের এই প্রপার্টি গুলো নিয়ে মূলত কাজ করব। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ মনে হয় দেখাই নাই, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, হ্যাঁ, তো এই জন্য এগুলো দেখায় আর কি। মার্জিন প্যাডিং ও দেখায় নাই, সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি ইউজ করলাম এই প্রপার্টিটা। এখন তাহলে আমার কি হবে, শেপটা কিন্তু এখন এখানে ভিজিবল হবে। ঠিক আছে, শেপটা এখন এখানে আপনার ভিজিবল হচ্ছে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন কথা হচ্ছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, আপনার একটা বিষয় থাকতেই পারে, যেখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে, আপনার মাঝে মাঝে কিছু ওয়েবসাইটে গেলে দেখবেন নিচে একটা ইমেজ আছে, হ্যাঁ, কোনো কালার না, নিচে আছে কি একটা ইমেজ আছে, একটা আছে কি ইমেজ, তার উপরে কিছু লেখা। ঠিক আছে, এখন আমরা ইমেজ কিন্তু কিভাবে নিয়ে আসতে পারি, সরাসরি ইমেজ ট্যাগ দিয়ে কিন্তু ইমেজ নিয়ে আসতে পারি, ইমেজ ট্যাগ ইউজ করে আমরা ইমেজ নিয়ে আসতে পারি। বাট ইমেজ ট্যাগ দিয়ে যদি কোনো ইমেজ নিয়ে আসেন, ইমেজ ট্যাগ ইউজ করে যদি ইমেজ নিয়ে আসেন, ইমেজ ট্যাগ দিয়ে আমরা কি ইমেজ তো নিয়ে আসতেই পারি, বাট এখানে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ না, এটা ফ্রন্ট এন্ডের ইমেজ। তো ফ্রন্ট এন্ডের ইমেজ যেহেতু, সেক্ষেত্রে আমি কিন্তু ওই ইমেজের উপরে কোনো লেখা বা টেক্সট বা কোনো একটা এলিমেন্ট আমি নিয়ে আসতে পারবো না। তো আমাকে যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ নিয়ে আসতে পারি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে আমি যে কোনো কাজ করতে পারবো, হ্যাঁ, যে কোনো লেআউট আমি সেখানে ডিজাইন করতে পারবো। তো আমাকে ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। সেই ব্যাকগ্রাউন্ড ইমেজ নামক এই প্রপার্টিটা, এই যে দেখেন আমাদের আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে মূলত কি কাজ করা হয় এখন দেখেন। ব্যাকগ্রাউন্ড ইমেজটা, ব্যাকগ্রাউন্ড কালারটাও দেন, সমস্যা নাই, ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড ইমেজ দুইটাই দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ নামক একটা প্রপার্টি আছে,
তো ব্যাকগ্রাউন্ড ইমেজ এই প্রপার্টিটা যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে প্রথমতই লিখতে হবে ইউআরএল। এভাবে স্ট্রাকচারটা এমন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর লিখতে হবে ইউআরএল। যেহেতু একটা ইমেজ আসবে কোথা থেকে, আপনার এই ডিরেক্টরি থেকে, তাই না? মূলত আপনার এই ডিরেক্টরিটা থেকে তো ইমেজটা আসবে। ইমেজটা তো আর শূন্য থেকে বা কোথাও আছে সেখান থেকে তো আর আসবে না। ইমেজটা আসবে কোথা থেকে, আপনার এই ডিরেক্টরি থেকে। তো এখানে একটা ফোল্ডার বানাই নিই, অথবা এখানে রাখি। হ্যাঁ, এখানে রাখতে পারি, একটা ইমেজকে নিয়ে আসি আমরা। আপাতত প্রথমে ডিরেক্টরিতে রেখি, ইমেজ নিয়ে আসি, ধরেন যে স্পোর্টস ইমেজ। তাহলে এই ইমেজটাই নিয়ে যাবো। ঠিক আছে, এই ইমেজটাই ধরেন যে আপনি নিয়ে যেতে চাচ্ছি, সেভ ইমেজ অ্যাজ। সেভ করব কোথায়? সেভ করব এক্স্যাক্টলি যে জায়গায় আমরা কাজ করতেছি আর কি। ঠিক আছে, +5, তার মধ্যে এখানে আর কি রেখে দিতে পারি, বুঝছেন, কার ডট সিটিজেন। ওকে, সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি রিলোড করি তাহলে তো আসবে না। কারণ কি আসবে না, এই জন্য এখানে আমাকে এই ইউআরএলটা এখন বসায় দিতে হবে। ইউআরএলটা কি আপনার? কার, সরি এভাবে না, জাস্ট এভাবে একটু ইয়ে দিতে হবে ভিতরে। হলো, এখন এখানে দেখেন কার ডট জেপিজি। ঠিক আছে, তাহলে কি হবে এখন? এখন আপনার এখানে ইমেজটা আসবে। কই আসছে? কোথাও ভুল করছি দেখেন তো, আমাদের এখানে কার ডট জেপিজি। কার ডট জেপিজি কার ডট জেপিজি দিয়ে দিলাম, সেভ করি। ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাও আমরা সেভ করলাম। সেভ করে, সেভ করে এখন আমরা একটু রিলোড করে দেখি আসে কিনা। আসতেছে না। আচ্ছা, না আসার পিছনে কিছু কারণ আছে। ঠিক আছে, এখানে না আসার পিছনে কিছু কারণ আছে মেবি আর কি। আমি একটু দেখি কি কারণটা আর কি। এবার দেখি, এই যে এবার আসতেছে, খেয়াল করছেন? তাহলে আগে আসলো না কেন, এবং এখন কেন আসতেছে, এই জিনিসটা একটু দেখেন। বিষয়টা হচ্ছে, যদি আমরা এইভাবে রাখি, আমি কিন্তু শুধুমাত্র আমার লিঙ্কটা করছি, বাট তারপরেও কিন্তু কাজ সে করতেছিল না। দেখেন এখন কিন্তু সে পাচ্ছে না ইমেজটা, বাট ইমেজটা কিন্তু আসার কথা ছিল, তাই না? এখানে কিন্তু ইমেজটা আসার কথা ছিল। হ্যাঁ, এটাই কারণ যে আসলে কেন এটা হচ্ছে মূলত। তো এটার কারণটা হচ্ছে, এই ডিরেক্টরি থেকে যেহেতু ইমেজটা সরাসরি আসতেছে, একটা নর্মাল জিনিস চিন্তা করেন। বিষয়টা হচ্ছে, আমি যদি ইমেজ ট্যাগের মাধ্যমে কোন একটা ইমেজ আমার ব্রাউজার নিয়ে যেতাম, তাহলে কোথা থেকে নিয়ে যেতাম? সরাসরি ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলের ভিতরে আমি ইমেজ ট্যাগটাকে ইনক্লুড করতাম। বাট এখন আমার ইমেজ ট্যাগটা বা আমার ইমেজটা কোথায় লিঙ্ক আপ করছে? এই সিএসএস নামক ফোল্ডারের ভিতরে, তাই না? সিএসএস নামক ফোল্ডারের ভিতরে আমাকে এটা কিন্তু আমি লিঙ্ক করছি। So, এটাই হচ্ছে মেন প্রবলেম। সো প্রবলেমটা কেমন দেখেন। প্রবলেমটা হচ্ছে, ব্রাউজার প্রথমে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকে স্ক্যান করে। ব্রাউজার প্রথমে এইচটিএমএল ফাইলটাকে স্ক্যান করতেছে। সে দেখতেছে কি? সে দেখতেছে যে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল বক্স নামক একটা ক্লাস আছে। ব্রাউজার এটা স্ক্যান করতেছে। তারপর ব্রাউজার কি করতেছে? ব্রাউজার দেখতেছে এই বক্সের আন্ডারে কোনো ডিজাইন আছে কি নেই। হ্যাঁ, তখন সে আবার কি করতেছে? তখন সে তার সিএসএস ফাইলের ভিতরে যাচ্ছে। ঠিক আছে, সিএসএস ফাইলের ভিতরে গিয়ে সে ডিজাইন চেক করছে। ডিজাইন যখন, তখন সে দেখতেছে যে এখানে একটা ইমেজ আছে বা এখানে এই ডিজাইনগুলো আছে। মূলত এভাবে এইচটিএমএল সিএসএস কাজ করে ব্রাউজারের সাথে। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে, এই জায়গায় যখন সে যাচ্ছে, গিয়ে যখন সে দেখতেছে যে হ্যাঁ এখানে আছে, তখন সে আবার ফিরতি ব্যাক করতেছে, ব্যাক করে এখানে এসে কিন্তু আউটপুটটা দেখাচ্ছে। তো এখানে কিছু ফোল্ডারে ঢুকতে হচ্ছে, সিএসএস নামক ফোল্ডারের ভিতরে ঢুকতে হচ্ছে। তারপর আবার কি হচ্ছে, ফোল্ডারটা থেকে বের হয়ে এসে তারপর ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের ভিতরে আমাকে ঢুকতে হচ্ছে। ঢুকে তারপরে আমাকে এই ইমেজ ফাইলটা আমার ব্রাউজারে বা মেইন পেজে আমাকে দেখাতে হচ্ছে। ঠিক আছে, এই প্রবলেমটা কিন্তু হতো না।
তো এই প্রবলেমটা এজন্যই হচ্ছে, যার জন্য আমি কি করেছি, আমি আমার এই স্টাইল ডট সিএসএস এর ইমেজের আগে আমি দুইটা ডট চিহ্ন দিয়েছি। দুইটা ডট চিহ্ন দেওয়ার মানে সে কি করবে, ঢুকবে এবং বের হবে ফোল্ডারের ভিতরে, দিয়ে এইভাবে স্ল্যাশ দিয়ে দিয়েছি। ঠিক আছে, স্ল্যাশ দেওয়ার পরে আমি এখান থেকে এখন যদি সেভ করি তাহলে আমার ফাইলটা এখন ঠিকঠাক ভাবে কাজ করবে। বিষয়টা সবাই বুঝতে পেরেছেন? একই, কোনো সমস্যা নেই, একই, দুইটা ডট দিলেই হবে, যে কোনো ফোল্ডারের ভিতর রাখলেই হবে, কোনো সমস্যা নেই। আপনি সিএসএস ফাইলটাকে শুধুমাত্র বাইরে রাখবেন, সিএসএস ফাইলটাকে বাইরে রাখবেন, দেখবেন যেখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আছে কোনো ফোল্ডারের ভিতর রাখবেন না সিএসএস, তাহলে দেখবেন আপনার ওই ডট ডট দেওয়ার দরকার হবে না। ঠিক আছে, দেখবেন, আপনারা দেখে নিন, এটাই হবে আর কি। যদি সিএসএসটা না না না, এটা কেন করবেন? ইমেজটাকে সিএসএস এর ভিতরে রাখার কোনো প্রশ্নই ওঠে না, কারণ কি সিএসএস ফোল্ডারের ভিতরে শুধুমাত্র সিএসএস এর ফাইল থাকবে। ঠিক আছে, এটা প্রশ্ন ওঠে না। এটা এটা করব না আমরা, যেটা নিয়ম না সেটা আর করবেন না। সিএসএস আমাকে এখানে একটা জিনিস করতে পারতেন, সেটা হচ্ছে আমি এখানে ইমেজেস নামক একটা ফোল্ডার নিতাম। হ্যাঁ, ইমেজ রাখার জন্য আমি ইমেজেস নামক ফোল্ডার নিব এবং সেখানে আমি হয়তোবা আমার ফাইলটাকে আমি রেখে দিতাম। হ্যাঁ, এটা এটা করতে পারতাম আর কি। হ্যাঁ, এই যে রাখলাম আলাদা ফাইলে। এখন কি করবেন, এখন আপনি এখানে গেলে তো পাবেন না, 100% পাবেন না, কারণ আমার লিঙ্কে ঝামেলা আছে। এখানে লেখেন ইমেজেস স্ল্যাশ কার্ড ডট জেপিজি, তাহলে কাজ করবে। ঠিক আছে, আর কিছুই করতে হবে না, কাজ করবে। মানে এই দুইটা ডট ডট দিয়ে মানে সে বুঝে নেবে হ্যাঁ কাজ করতেছে। ঠিক আছে, এখানে দুইটা ডট ডট দিয়ে মানে কাজ করবে। না না, সিএসএস এর মধ্যে কেন ইমেজ রাখবো? এখানে ফোল্ডার করার উদ্দেশ্য কি আমার, এটা আগে বুঝতে হবে। ফোল্ডার করার উদ্দেশ্য হচ্ছে এই সিএসএস যে ফোল্ডার আছে সেখানে শুধুমাত্র সিএসএস এরই ফাইল থাকবে, কারণ আপনার একটা ওয়েবসাইটে হাজার হাজার ইমেজ থাকবে, আর হাজার হাজার ইমেজের ভিতরে কি আপনার দুই চারটা সিএসএস ফাইল আপনি খুঁজে পাবেন? যার জন্য তো মূলত আমরা কি করেছি, আমরা সিএসএস ফাইলের ভিতরে শুধু সিএসএস ফাইল রাখবো, ইমেজেস ফোল্ডারের ভিতরে ইমেজ ফাইলগুলো রাখবো, আর এই যে মেইন ডিরেক্টরিতে এইচটিএমএল ফাইলগুলো রাখবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই, আমি দিছি তাই। ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিছি তাই আর কি, এখানে দরকার নেই এটা। এখন একটা ইউজ করবেন। প্রায়োরিটি বুঝাইলাম, প্রায়োরিটিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড ইমেজ দুইটা যদি দেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা আগে শো হবে, এই জিনিসটা বোঝানোর জন্য। ঠিক আছে, প্রায়োরিটিটা বুঝাইলাম। এই জিনিসটা আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন নাকি? দেখা যাবে, একটু পরে দেখা যাবে। আপাতত ইমেজটা তো আসছে নাকি। এখন মজার একটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে আপনি এই ইমেজটাতে একটু ক্লিক করেন। আপনি ইমেজটাকে ক্লিক করলে কি কোনো অপশন আছে দেখেন তো। আমাদের নর্মাল এইচটিএমএল দিয়ে যদি কোনো একটা ইমেজ নিয়ে আসতাম, এখানে লেখা থাকতো সেভ ইমেজ অ্যাজ, বাট এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে সেভ অ্যাজ। তো ধরে নেবেন যে ফাইলগুলো আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ বা সিএসএস দিয়ে লিংক করা হয়, ওই ফাইলগুলোতে সেভ অ্যাজ আসে এখানে সেভ করতে গেলে। ঠিক আছে, অনেক ফাইল আপনি দেখবেন, এই যে দেখেন আপনাকে গুগলে নিয়ে গিয়ে দেখাই, গুগলে নিয়ে গিয়ে একটু দেখাই। এখানে কোন একটা সার্চ করেন নেচার ইমেজেস। ঠিক আছে, নেচার ইমেজেস লিখে সার্চ করেন, এখানে ইমেজটাকে আপনি সেভ করতে যান, দেখেন সেভ করেন, দেখেন এখানে কি আসে, সেভ ইমেজেস। এই ইমেজটা কিভাবে করা, এই ইমেজটা হচ্ছে আপনার এইচটিএমএল ট্যাগ দিয়ে করা, যার জন্য সেভ ইমেজ অ্যাস আসতেছে। আর যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখেন আপনার ইমেজটা সেভ অ্যাস আসতেছে। ঠিক আছে, তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করে করছি, এটা বুঝতে পারবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা কি ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে নিয়ে আসতে হয় এটা তো বুঝতে পেরেছেন। ব্যাকগ্রাউন্ড ইমেজটা মূলত আমাদেরকে এইভাবে এই স্ট্রাকচার দিয়ে মূলত আমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসার বিষয়। এখন সেখানে কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমার ইমেজটা কি হচ্ছে এখানে, আমার ইমেজটা এখানে আপনার কেটে গেছে আর কি, ফুললি আসতেছে না, তাই না? ফুললি কিন্তু আমার ইমেজটা আসতেছে না। সো এটা কেন, এটার জন্য কিছু প্রপার্টি আমরা এখন দেখব। যেমন এখানে আছে ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ নামে একটা অপশন আছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড
সাইজ, এই ব্যাকগ্রাউন্ড সাইজ নামক এই প্রপার্টিটি দিয়ে মূলত আমরা এই কাজটা করব। ব্যাকগ্রাউন্ডের সাইজটা এখানে আমরা বলে দেব, ব্যাকগ্রাউন্ড সাইজ। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ এখানে আপনি ইউজ করবেন যেটা, এর উইডথটাও হচ্ছে 100%, এর হাইটটাও হচ্ছে আপনার 100%। ব্যাকগ্রাউন্ড সাইজ বলে দেবেন 100%, 100%। ব্যাকগ্রাউন্ড সাইজটা হচ্ছে আপনার 100% এবং 100%। তাহলে কি হবে, এখানে আপনি যে হাইটটা দিয়েছেন এবং উইডথটা দিয়েছেন না, এটার সাপেক্ষে সে হচ্ছে আপনার সে বক্সের ভিতরে ইমেজটাকে ফুল করে দিবে। ঠিক আছে, সে হাইটটাও 100%, উইডথটাও 100% করে দিবে। কোথায়, এই যে 450 বা 450 এটার সাপেক্ষে। পার্সেন্টেজ কিন্তু সবসময় সাপেক্ষে কাজ করে, এতটুকু মাথায় রাখবেন, পার্সেন্টেজ সবসময় সাপেক্ষে কাজ করে। তো এখন একটু এখানে এসে রিলোড করেন কি আছে এটা। এখন আপনার ইমেজটা দেখেন ফুল হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনার ইমেজটা কিন্তু ফুল হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনি এখানে দেখেন 100%, 100% দিয়েছেন। এখন আপনি নর্মালি এই হাইটটা ওইটা বাড়ান, দেখেন হাইটটা মনে করেন যে কমান। ঠিক আছে, আমি দিলাম 350 পিক্সেল হাইট, উইডথটা দিলাম ধরেন যে আপনার 950 পিক্সেল, বড় করে দিলাম, দিয়ে সেভ করেন। দেখেন এখন কি করবে দেখছেন, সে কিন্তু আর কোনোভাবেই একদম নাসর বান্দা। ঠিক আছে, 100%, 100% করে দিয়েছেন না, তো সে কি করবে, এই যে এই হাইটের সাপেক্ষে সে 100%, সেই উইডের সাপেক্ষে সে 100%, তার মানে সে একদম নাসর বান্দা, এখানে আর আপনাকে হাত দিতে হবে না। ঠিক আছে, সো আপনার ব্যাকগ্রাউন্ড সাইজ 100%, 100% করে দিলে সাথে সাথে সে কি হয়ে যাবে, সাথে সাথে সে আপনার এইরকম ভাবে আপনার ফুললি হয়ে যাচ্ছে। আপনাদের কিছু কথা আমি কিছু বুঝতেছি না, আপনারা কি চ্যাটিং করতেছেন না করতেছেন। আমি তো স্টেপ বাই স্টেপ যাচ্ছি নাকি, একটু এগুলো দেখেন, আমাদের সব আসবে। ঠিক আছে, আপনাদের এই যে চ্যাটিং করতেছেন আমি কিচ্ছু বুঝতেছি না, আপনার শুধু শুধু অ্যাডভান্স বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। এটাতে আমিও দেখাচ্ছি আমার কনসেন্ট্রেশনটা নষ্ট হচ্ছে, আপনাদেরও ক্লাসের টাইমটা লস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সব আসবে। এই যে দেখেন আমার আমার শিটে সব আছে, এই যে দেখেন আসেন, এই যে ট্রান্সপারেন্সি আপনার সব আসবে, এই যে দেখেন এই যে যা আছে সব চলে আসবে। দেখছেন কত পরের চিন্তা ভাবনা আপনারা করতেছেন। আপনার যতটুকু দেখাইতেছি এতটুকুর উপরে একটু চিন্তা ভাবনা করেন, তাহলে কাজে লাগবে। ঠিক আছে, সব আসবে, আমাদের ট্রান্সপারেন্সি সব আসবে। আস্তে আস্তে শিখাচ্ছি, আস্তে আস্তে শিখতে থাকেন। ঠিক আছে, তাহলে বিষয়গুলো মনে থাকবে, দ্রুত আগায় না। ওকে, তো ব্যাকগ্রাউন্ড সাইজটা আমি কি করে দিলাম, আমি ব্যাকগ্রাউন্ড সাইজটা দিয়ে আমি একটা ইমেজকে এখানে নিয়ে চলে আসতে পারছি। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত একটা সিস্টেম। এভাবে কিন্তু আমরা চাইলে কি করতে পারি, একটা ইমেজকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে সেট আপ করে দিতে পারি। ঠিক আছে, এখন একটা বিষয় দেখেন, বিষয়টা হচ্ছে আপনি চাইলে এই লেখার উপরে, এই ইমেজের উপরে এখন কোনো লেখা আপনি কিন্তু বসায় দিতে পারবেন। ঠিক আছে, যেমন আমরা এই উইডথটা 100% করে দিই, তাহলে কি হয়ে যাবে সে বলেন তো, আপনারা বলেন। যদি এখানে আমি লিখি 100%, লিখলাম 100%, তাহলে কি হয়ে যাবে সে, এই যে সে কিন্তু ফুললি 100% হয়ে যাচ্ছে। ঠিক আছে, সে ফুললি আপনার এই পুরোপুরি অংশ জুড়ে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, ডিসপ্লে 100% নিয়ে নেবে। আপনি চাইলে কি করতে পারেন, এটার সাইজ সুইজ একটু কমায় বাড়ায় দিতে পারেন, হাইটটা একটু বাড়ায় দিতে পারেন, 450 পিক্সেল করে দেন। ঠিক আছে, 450 পিক্সেল করে দেন, তাহলে সে কি হবে, একটু বড় হয়ে যাচ্ছে। দেখেন বিষয়টা অনেক সুন্দর দেখাচ্ছে আর কি। ঠিক আছে, তো আপনার এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না, সে কিন্তু 100% এটার সাপেক্ষ হয়ে যাচ্ছে। এখানে এখন যা কম বা বেশি আপনি করতে পারেন সেটাই হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এইটা। এখন কথা হচ্ছে আমি যদি এখানে কোনো লেখা আমি এর উপরে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে,
যেহেতু আমি লেখা নিয়ে আসবো, এখন আমি বক্সের ভিতরে গিয়ে যদি কোনো কাজ করি, এখন যেমন আমি এখানে কি নিয়ে আসতে যাচ্ছি, একটা হেডিং নিয়ে আসতে যাচ্ছি, যে কোনো একটা লেখা আমি এখানে নিয়ে আসতে যাচ্ছি, ঠিক আছে। দিস ইজ মাই সেকশন হেডিং, ঠিক আছে। এবং নিচে আমি আর একটা জিনিস দেবো, সেটাকে বলছি আমি কোনো একটা লেখাটাকে আমি দিয়ে দিলাম আর কি, কন্ট্রোল এস দিয়ে দিলাম। এখন যদি আমি সেভ করি, তাহলে দেখবেন আপনার এই ইমেজের উপরে কিন্তু আমরা লেখাগুলোকে নিয়ে আসতে পারতেছি, ঠিক আছে। এখন কিন্তু আমি এখানে চাইলে এখন কি করতে পারি, সুন্দরভাবে ধরে এই বক্সের ভিতরে H1 এবং বক্সের ভিতরে পিটাকে ধরে আমরা কি এখন কিন্তু আমরা একটা সুন্দর একটা ডিজাইন আমরা দিয়ে দিতে পারবো। বিষয়টা ক্লিনলি করবেন, একদম ক্লিন ডিজাইন করবেন। বক্সের ভিতরে H1 কে আমি এখন বলছি তোমার কালার হয়ে যাবে যে কোনো একটা কালার, ঠিক আছে। কালার কি দিতে যাচ্ছেন, কালার ধরেন যে দিবেন আপনি হোয়াইট, কালার দেন হোয়াইট, ঠিক আছে। এবং এটার ফন্ট সাইজটা দিয়ে দেন 30 পিক্সেল, টেক্সট অ্যালাইন বলবে দেন সেন্টার, তাই না। তাহলে এখন দেখেন সে সুন্দরভাবে আপনার কথাগুলো কিন্তু শুনবে। এই যে সে একদম উপরে মিডিলে চলে গেছে, তাই না, সে একদম মিডিলে কিন্তু এখানে চলে গেছে। তো এইভাবে কিন্তু আপনি কাজ করতে পারছেন। এখন কথা হচ্ছে এটার নিচেও আপনি আবার একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, তাহলে কি করতে পারবেন, এটার নিচেও উপরে কি আমাদের জায়গা একটু ফাঁকা হয়ে গেছে নাকি, এটা জায়গা ফাঁকা হয়ে গেছে, H1 এর একটা ইয়া পাচ্ছে আর কি, H1 এর ডিফল্ট মার্জিন প্যাডিং পাচ্ছে। এটা যদিও পরবর্তীতে পাবে না, যখন স্ট্যান্ডার্ড ভাবে আমরা কোড প্র্যাকটিস করব, স্ট্যান্ডার্ড কোড, ঠিক আছে, W3 ভ্যালিডেটেড, তখন আমাদের আসবে না, তখন আমরা নর্মালাইজ ইউজ করবো। এখানে মূলত যেটা হচ্ছে, একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, যখন এই হেডিং নিচ্ছি আমরা, হ্যাঁ, সাথে সাথে আমাদের উপরে একটা জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, এই জায়গাটা আসলে কি, এটা খেয়াল করে দেখেন একটু, ইন্সপেক্ট রেজাল্ট। এটাই H1 থেকে একটা মার্জিন পাচ্ছে আর কি, হ্যাঁ, H1 থেকে একটা মার্জিন তারা নিয়ে নিচ্ছে আর কি, যার জন্য মূলত এই ইয়েটা আসতেছে। দেখেন আপনাদের দেখাই কোথা থেকে আসতেছে মার্জিনটা, সিএসএস ফাইলটাকে একটু জায়গায় নিয়ে দেখেন। এই যে দেখেন বক্সের ওপরে, হ্যাঁ, এই যে H1 কি আমরা কোনো ডিজাইন দিছি, বাট H1 কিন্তু একটা ডিজাইন কিন্তু আছে, মার্জিন ব্লক, এই যে মার্জিন 0.67 আর কি, এর হিসাবে আর কি তারা একটা মার্জিন নিয়ে নিছে। তো এটাকে আমরা নর্মালাইজ করে আর কি ঠিক করে ফেলতে পারবো পরবর্তীতে। এই ধরনের প্রবলেমে যেটা করতে হয়, আমাদেরকে কিছু ট্যাগ আছে, ট্যাগের একটা ডিফল্ট আর কি কিছু মার্জিন প্যাডিং অটোমেটিক্যালি নিয়ে নেই, ঠিক আছে। তো এগুলোকে আমরা যেটা করতে পারি, আমরা একদম ওপরে আর কি আপাতত লিখে রাখতে পারি, যেমন H1, তারপর পি, ঠিক আছে, তারপরে আপনার এই যে ডিভ, হ্যাঁ, তারপরে এই যে বডি, এগুলো তো সব ট্যাগ, তাই না। এই ট্যাগ গুলোকে আমরা একবারে ভাবে লিখতে পারি, কিন্তু ধরতে পারি, জানেন, H1 পি ডিভ, তারপরে এই যে বডি, এগুলোর আমরা এই যে মার্জিন 0 পিক্সেল প্যাডিং, এই জিনিসটা মনে হয় আপনাদের দেখায়নি, 0 পিক্সেল, এটা করে দিলাম, দিয়ে সেভ করবে আপনার ইয়ে করলে, তারপর দেখেন আর পাবে না, ঠিক আছে। ডিফল্ট জিনিস আর কি এগুলা, হ্যাঁ, ডিফল্ট, এগুলোকে মূলত বলা হয় আপনার ডিফল্ট। যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু আবার মার্জিন প্যাডিং পাবে, কোনো সমস্যা নেই। তো মার্জিন প্যাডিং এখনো তো আপনাদের দেখায়নি, তাই না, মার্জিন প্যাডিং তো দেখাইছি আপনাদের, দেখায়নি, এগুলো পরে বুঝতে পারবেন। হ্যাঁ, 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 স্টার দিলে সব ডিফল্ট হয়ে যায়, হ্যাঁ, স্টার দিলে যত ট্যাগ আছে, ঠিক আছে, এখানে যদি আপনি এগুলো সব না লিখে শুধুমাত্র আপনি লিখতেন যে এখানে স্টার, শুধুমাত্র লিখতেন স্টার, তাহলে যতগুলো আছে সব ডিফল্ট ভাবে নিয়ে নেবে সবটা। তবে তাতে একটা ঝামেলা আছে, ঠিক আছে, স্টার দিলে সব পেয়ে যাবে। স্টার মানে যত ট্যাগ আছে আর কি, সকল ট্যাগ আর কি সে নিয়ে নিচ্ছে, ঠিক আছে, এ হচ্ছে মূলত বিষয়। ওকে, এখন আপনাদের যে জিনিসটা দেখাবে, এখানে মার্জিন এবং প্যাডিং ইউজ করলাম। মার্জিন প্যাডিং তো আমি আপনাদের বুঝাইনি, এটা জিনিসটা একটু বুঝাইনি। ওকে, সো মার্জিন আর প্যাডিং দুইটা জিনিস সম্পর্কে একটু ধারণা দিই। মার্জিন, মার্জিন জিনিসটা কি, মার্জিনটা হচ্ছে মূলত আপনারা তো দেখছেন যে যখন আপনি কি করতেন, আপনি আপনার একটা খাতা, বা আমরা ছোটবেলায় লিখতাম না, এই যে মার্জিন টেনে আর কি, স্কেল,
স্কেল ধরে কি করতাম পরীক্ষার খাতায়, উপরে একটা টান দিতাম, নিচে একটা সাইডে একটা টান দিতাম না, দুই সাইডে কিন্তু টান দিয়ে একটা জায়গা আমরা করে নিতাম, এবং বলতাম কি যে এই জায়গার ভিতরে কোনো কিছু লিখবো না, এখানে স্যার নাম্বার দিবে। ঠিক আছে, তো ওই জায়গায় আর কি কোনো কিছু আমরা করব না, এরকম একটা জায়গা আর কি, একটা স্পেস, একটা একটা ফুললি একটা স্পেস। এই স্পেসটা মূলত আমরা বলি মার্জিন। আর আরেকটা জিনিস আছে যেটাকে মূলত বলা হয় আপনার প্যাডিং। প্যাডিং জিনিসটা কি, দুইটা এলিমেন্ট, ধরেন যে দুইটা এলিমেন্টের মধ্যে কিছু জায়গা ক্রিয়েট করা, সেটা বডির ভিতরে আর কি। হ্যাঁ, এটাকে মূলত বলা হয় প্যাডিং। যেমন ধরেন যে আপনি এই যে এই জায়গাটা, হুম, এই জায়গাটা, এই জায়গায় আপনি কি করতে যাচ্ছেন, আপনি ওপরে আর নিচে একটু জায়গা ক্রিয়েট করতে যাচ্ছেন, ওপরে এবং নিচে, এই লেখার ওপরে এবং নিচে, তাহলে আপনাকে এখানে ইউজ করতে হবে প্যাডিং। আর মার্জিন ইউজ করতেন কোথায়, মার্জিন যদি ইউজ করার প্রয়োজন হতো তাহলে আপনি এই ওপরে ইউজ করতেন, একদম ইমেজের ওপরে, সেখানে আপনি মার্জিন ইউজ করতেন। ঠিক আছে, মূলত এটা হচ্ছে মেন বিষয়। তো এই লেখাটাকে যদি আপনি একটু নিচের দিকে নামাইতে চান তাহলে আপনাকে ইউজ করতে হবে মার্জিন, সরি প্যাডিং। ঠিক আছে, তো এই জিনিসটা আমি আপনাদের আরো সুন্দরভাবে বোঝাচ্ছি। দেখেন এখানে যদি H1 এর উপরে যদি আমি ইউজ করি প্যাডিং, দেখেন প্যাডিং ইউজ করলাম, ধরেন যে লিখলাম 30 পিক্সেল, প্যাডিং দিলাম 30 পিক্সেল। এখানে আমি বলিনি যে ওপরে না নিচে না কোথায়, আমি সব দিকে বলে দিচ্ছি 30 পিক্সেল। তাহলে দেখেন সে ওপর থেকে নিচে নামছে। একটা জিনিস খেয়াল করেন, উপরেও পাইছে, নিচেও পাইছে, সাইডে পাইছে, দুই সাইডে পাইছে। এটা কিভাবে বলবো, ইন্সপেক্টে যাই আমরা, ইন্সপেক্টে গিয়ে এটাকে একটু ধরি, ইন্সপেক্টে গেলাম, ইন্সপেক্টে আসার পরে নিচে নামাই। এখন দেখেন এখানে আমার এই যে H1, এখানে কি করছি আমরা, বক্সের ভিতরে H1 কে একটা প্যাডিং দিছি। এই প্যাডিংটা বুঝতে পারবেন এখানে আসলে, এই যে নিচে একটা ঘর আছে, দেখছেন একটা ঘর, এটা মূলত আপনার যারা এই ইয়া করে আর কি, এই যে এভাবে টানাটানি করতেছেন কেন, ডিসপ্লে এভাবে টানাটানি করলে হবে। এই যে এই জায়গায় দেখেন মার্জিন প্যাডিং সব দেওয়া আছে, মার্জিন বর্ডার প্যাডিং। মার্জিনটা দেখছেন একদম উপরের অংশটা, এটাকে মূলত বলা হয় মার্জিন। তারপর বর্ডার, তারপর প্যাডিং, এই যে প্যাডিং, প্যাডিং এর ঘরে যখন আসছি, আমি যেহেতু এখানে প্যাডিং দেওয়া আছে, প্যাডিংটা দেখাচ্ছে, ওই যে প্যাডিংটা দেওয়া আছে, ওই যে উপরের যে অংশটা কি দেখেন, গাঢ় অংশটা, এই অংশটাকে মূলত প্যাডিং দেওয়া হয়েছে, 30 পিক্সেল দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাকে মূলত বলা হচ্ছে আপনার প্যাডিং। প্যাডিংটা বুঝতে পারবেন যদি আমরা এই সোয়ানে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে থাকি। হ্যাঁ, এই সোয়ানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড একটা কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার দিলেন মনে করেন যে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি ব্ল্যাক, পাইছে, ভুল হয়েছে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এইবার পাবে, রিলোড করেন, এই যে দেখেন আমার কি হয়েছে, এখানে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, খেয়াল করছেন ব্যাকগ্রাউন্ড কালার। এটাকে আমরা একটু ট্রান্সপারেন্ট করে দিই, ট্রান্সপারেন্ট করার জন্য RGBA করতে হবে, RGBA। RGBA এটা এখন বুঝাবো না, পরে বুঝাবো। RGB তে জাস্ট একটা ডিজিট বেড়ে যায়। ঠিক আছে, মূলত তো RGB কোডে 3টা ডিজিট থাকে, আমাদের কালার সেকশন আপনাদের বলছিলাম। আর RGB তে এখানে আর কি বাড়ানো যায় 0 থেকে 10 পর্যন্ত আর কি। ঠিক আছে, তো এখন আপনার এখানে একটু ইয়া হয়ে যাবে আর কি, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তো দেখেন এখন আমার এখানে কিন্তু একটা কি হয়ে গেছে, আমার যতটুকু প্যাডিং আমি ইউজ করেছিলাম ততটুকু প্যাডিং এর মধ্যে সে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছে। মানে কি, এটা কিন্তু আপনার কোনো মার্জিন আমি ইউজ করিনি। বাট এখানে যদি মার্জিন ইউজ করতাম তাহলে কি ঘটনা ঘটতো দেখেন, মার্জিন যদি আমি ইউজ করতাম তাহলে যেটা হতো দেখেন, খেয়াল করছেন কি ঘটনা ঘটছে, আমার কিন্তু এর চারিপাশে আমি একটা প্যাডিং দিতে যাচ্ছি, মানে প্যাডিং মানে চারিপাশে কিছু জায়গা সে ধরে নেবে, তার নিজস্ব জায়গা। আর মার্জিন মানে কি, মার্জিন মানে সে ছেড়ে দিয়ে চলে আসবে। ঠিক আছে, সে তার জায়গা সম্পত্তি ছেড়ে দিয়ে চলে আসবে। প্যাডিং মানে কি, প্যাডিং মানে সে তার জায়গাটাকে রাখবে, হ্যাঁ, তবে এরিয়াটা তার বাড়ায় নিবে আর কি। প্যাডিং এর কাজ হচ্ছে এরিয়া বাড়ায় নেওয়া, আর মার্জিনের কাজ সে হচ্ছে একদম এই যে ঠিক এইভাবে সে সবকিছু ছেড়ে দিয়ে চলে আসবে। বিষয়টা বুঝতে পারছেন? সো আমাকে এখানে প্যাডিং ইউজ করতে হবে, মার্জিন না। মার্জিন দিলে সে কি হবে, সে বলবে আমার দরকার নাই ভাই, তুমি এতটুকু জায়গা নিয়ে রাখো, আমার দরকার। বাট প্যাডিং দিলে কি করবে, প্যাডিং দিলে সব দিক থেকে নিয়ে নিবে। কিসের ঝামেলা হলো আপনাদের, হ্যাঁ? এটা কি কঠিন লাগছে? সহজ তো। আবারও বুঝাই,
মার্জিন আর প্যাডিং জিনিসটা কি? অনেকে কনফিউশন হয়ে যাবেন, কনফিউজড হয়ে যাচ্ছেন মনে হয় মার্জিন আর প্যাডিং নিয়ে। কনফিউজ হচ্ছেন না? মার্জিন মানে কি? মার্জিন মানে সে, ধরেন যে আপনার আব্বুর বা আপনার দাদার কিছু সয় সম্পত্তি আছে, ঠিক আছে, আপনি বলছেন আমাকে এতটুকু আমি ছেড়ে দিলাম আর কি, এই ছেড়ে দেওয়াটাকে মূলত বলা হচ্ছে আপনার মার্জিন। প্যাডিং মানে কি? আমার বাড়ি করতে আহ, এত এতটুকু জায়গা লাগবে, এত শতাংশ লাগবে, বাট আমার জায়গা তো এত, তো আমি কি করবো, আমি চারিদিকে বাউন্ডারি দিয়ে রাখবো। হ্যাঁ, বাউন্ডারি দিয়ে মিডিলে আমার ঘর রাখবো। ঠিক আছে, এই জিনিসটাকে মূলত বলা হচ্ছে আপনার প্যাডিং। এর সাথে আর আমি কোনো এক্সাম্পল পাচ্ছি না। হ্যাঁ, মানে প্যাডিং মানে হচ্ছে আপনি আপনার জায়গাটাকে রাখবেন, সীমানা দিয়ে রাখবেন, ঠিক যে কাজটা সে করছে। হ্যাঁ, সীমানা নির্ধারণ করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত বিষয়। তো মার্জিন আর প্যাডিং কি কাজ করতেছে বুঝতে পারছেন? মার্জিনটা একদম জায়গা ছেড়ে দিবে। তো আমার তো এখানে জায়গা ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না, আমি জায়গাও রাখবো। ঠিক আছে, তবে এর উপরে করবো। এখন কথা হচ্ছে যে মার্জিন এবং প্যাডিং এর কিছু প্রপার্টি আছে। প্রপার্টি গুলো কেমন দেখেন। আপনি মার্জিন ইউজ করতে পারেন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, ঠিক আছে, মার্জিন রাইট। এই কয়টা প্রপার্টি আপনি ইউজ করতে পারবেন। তো হুবহু আর কি এরকমই প্যাডিং এর ক্ষেত্রেও। ঠিক আছে, মার্জিন টপ যদি ইউজ করেন বা প্যাডিং টপ যদি আপনি ইউজ করেন, এক্ষেত্রে আপনার এভাবে প্যাডিং টপ আছে। হ্যাঁ, লেখা রাখবে, লেখার দরকার নাই, বুঝতে পারবেন। টপ বাটন লেফট রাইট মানে কি? এই যে এখানে একটাকে মূলত উপরে টপ, নিচে বাটন। হ্যাঁ, এ পাশে লেফট, এ পাশে রাইট। সো আপনি যদি ইন্ডিকেট লেয়ার কি, কারণ আপনার তো এখানে আমি চার দিকে দিচ্ছি, বাট আমার চার দিকে প্রয়োজন নেই, আমাকে প্রয়োজন শুধুমাত্র উপরে। তাহলে কি ইউজ করবেন? মার্জিন টপ পিক্সেল দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। মার্জিন টপ ইউজ করবেন। আপনার প্রয়োজন মার্জিন লেফটে, কি করবেন? নিচে ইউজ করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এ হচ্ছে মূলত বিষয়। এটাকে তো ডিজাইন করে ফেললাম, এই সোয়াটাকে আমরা ডিজাইন করে ফেললাম। আর একটু ব্ল্যাক করে দিই, বাড়াই দেবো। ঠিক আছে, এখন এই লেখাটা নিচের যে লেখাটাকে, এই লেখাটাকে একটু ডিজাইন করে ফেলেন। ঠিক আছে, নিচের লেখাটাকে একটু ডিজাইন করব। কিভাবে করব? বক্সের ভিতরের পিটাকে এখন আমি ধরবো। বক্সের ভিতরে কি পি না? পিটা কিন্তু নিয়েছিলাম, এই যে বক্সের ভিতরে পি, এটাকে এখন ধরেন। পি কে বলেন এর কালার গুলো আর কি, কালার গুলো কি করতে দিতে যাচ্ছেন? হোয়াইট কালার করে দিবেন, হোয়াইট, তাই না? নাকি অন্য কোনো কালার? কালার দেন। ফন্টের সাইজটা করে দেন 24 পিক্সেল। ঠিক আছে, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দেন। ঠিক আছে, তাহলে কি হবে, সে সে কিন্তু দেখবেন তার নিচে একটা কালার কিন্তু সে নিয়ে নিচ্ছে। এখন আমি চাচ্ছি এই যে সাইজ সুইচটা আছে আর কি, এটা কমায় ফেলবো। ঠিক আছে, এটা অনেক দূর জায়গা নিয়ে আছে, এটাকে এতটুকু না, এটাকে আমি এতটুকু জায়গার ভিতরে রাখতে যাচ্ছি। এই কাজটা কিভাবে করব? এটার জন্য আপনি বুঝতেই পারতেছেন, এই বক্সের ভিতরে পিটাকে একটা কি দিতে হবে? একটা উইথ দিতে হবে। ঠিক আছে, উইথ দেন আপনি 350 পিক্সেল, একটা উইথ দিতে হবে, আর কিচ্ছুই না। একটা উইথ দিলে সে এই যে এতটুকু জায়গার ভিতরে হয়ে যাবে। এখন চারিদিকে যদি একটা বর্ডার বা একটা প্যাডিং ট্যাডিং দিতে চাই, তাহলে কি করতে হবে বুঝতেই তো পারছেন। চারিদিকে যদি প্যাডিং দিতে চান, জাস্ট এখানে ইউজ করেন প্যাডিং, বা জায়গা ক্রিয়েট করতে যাচ্ছেন, প্যাডিং ইউজ করেন 10 পিক্সেল। ঠিক আছে, 10 পিক্সেল একটা প্যাডিং ইউজ করেন। কালারটাকে একটু একটু এরকম করে দিয়ে, এখানে কত রাখছে? 0.609, এখানে 0.609 করে ফেলেন। এখন যদি আমি রিলোড করি, তাহলে দেখবেন এরকম অবস্থায় চলে আসছে, এবং প্যাডিংও কিন্তু চারিদিকে পাইছে। ঠিক আছে, প্যাডিংও সে কিন্তু চারিদিকে পাচ্ছে। প্যাডিংটাকে আপনি চাইলে ধরে ধরে বাড়াই নিতে পারেন। কত পিক্সেল রাখতে যাচ্ছেন? ইন্সপেক্টে গিয়ে প্যাডিংটাকে বাড়ান, ইন্সপেক্টে গিয়ে প্যাডিংটাকে বাড়ান। এখন মজার জিনিস আপনাকে দেখাচ্ছি, মজাটা এখন পাবেন। এই যে প্যাডিংটাকে আমি বাড়াই দিচ্ছি, বাড়াই দিলাম এতটুকু, কত? 50 পিক্সেল। প্যাডিংটা দিয়ে দিলাম কত? 50 পিক্সেল। 50 পিক্সেল প্যাডিংটা দিয়ে দিলাম। এখন যদি আপনি চাচ্ছেন প্যাডিংটা 50 পিক্সেল দিলেন, মানে কি? সে চারিদিকে 50 পিক্সেল নিয়ে নিচ্ছেন, কিন্তু আমার চারিদিকে 50 পিক্সেল দরকার নেই। আমার লেফটে রাইটে
এতটুকু একটা, উপরে নিচে এতটুকু আর কি, দুইটা ভ্যালু আপনি ইউজ করতে পারছেন। তাহলে যেটা করতে পারেন, এখানে দুইটা ভ্যালু দিতে পারেন। প্রথমটাতে দিতে পারেন আপনার 50 পিক্সেল, ঠিক আছে, এটা উপর নিচে কাজ করবে আর কি। এরপরে দিতে পারেন 20 পিক্সেল। দুইটা ভ্যালু যদি ইউজ করেন তাহলে কি হবে, উপরে নিচে ডানে বামে, ঠিক আছে, উপরে নিচে ডানে বামে এখন কাজ করবে। দেখেন উপরে নিচে 50 পাচ্ছে, ডানে বামে কত পাচ্ছে, 20 পিক্সেল পাচ্ছে। যদি এভাবে দেন, দুইটা ভ্যালু দেন, উপরে নিচে পাবে এটা, আর এটা পাবে ডানে বামে। বুঝতে পারছেন? তো এখন আপনি ধরেন যে উপরে নিচে দেন 20 পিক্সেল, ডানে বামে দিয়ে দেন 80 পিক্সেল, এভাবে দেওয়া যায়। এই যে দেখেন, তাহলে ডানে বামে পাচ্ছে এতটুকু। এখন দেখেন মজার বিষয়টা হচ্ছে, আপনি যাচ্ছেন এই এই প্যাডিং এর সাথে এই প্যাডিং, এই দুই মাঝখানে আর কি একটু জায়গা ক্রিয়েট করবেন। এই জায়গাটা এখন আপনি কিভাবে ক্রিয়েট করবেন, এই যে এই জায়গাগুলো ক্রিয়েট এই জায়গাগুলোতে একটু স্পেস করার জন্য মূলত আপনাকে এখন ইউজ করতে হবে কি, এখন ইউজ করতে হবে আপনাকে মার্জিন। এখন আপনাকে এখানে ইউজ করতে হবে মার্জিন। বুঝতে পারছেন মার্জিন এবং প্যাডিং এর কি কাজ? এখন মার্জিনটা কোথায় ইউজ করবেন, কোশ্চেন হচ্ছে এটা। এইচ টু তে মার্জিন ইউজ করবেন না পি তে ইউজ করবেন? আপনি পি তে ইউজ করতে পারেন, এইচ টু তে ইউজ করতে পারবেন। যদি এইচ টু তে ইউজ করেন তাহলে করবেন কি, মার্জিন বাটম। আর যদি পি তে করতে চান তাহলে করবেন কি, মার্জিন, মার্জিন কত বলেন? যদি পি তে করি তাহলে কি করব, টপ। হ্যাঁ, মার্জিন টপ ইউজ করবো। তাহলে কি হয়ে যাবে, আমার এই উপরে জায়গা ক্রিয়েট হয়ে যাবে। সো আমি দেখেন করি, এখানে বললাম মার্জিন টপ। মার্জিন টপ যদি বলে দিই যে 10 পিক্সেল, তাহলে সে দেখবেন উপর থেকে এই যে নিচে চলে আসছে। খেয়াল করছেন, মার্জিন টপ উপর থেকে ছেড়ে দিয়েছে। যদি আপনি মনে করেন যে না উপরে এখানে দিবেন না, আপনি দিতে যাচ্ছেন উপরে, হ্যাঁ আপনি দিতে যাচ্ছেন বক্স এইচ ওয়ানে, এখানে দিয়ে দিতে যাচ্ছেন, তাহলে আর কি ইউজ করবেন, মার্জিন বাটম। মার্জিন বাটম কত দিবেন এখানে, এখানে এখন আপনি ইউজ করেন 10 পিক্সেল। তাহলে সে 10 পিক্সেল নিচে নেমে চলে আসবে, এই যে সেম ভ্যালু, কোনো ডিফারেন্টই কিন্তু আপনি বুঝতেই পারবেন না। বিষয়টা বোঝা গেছে? নেক্সট পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটাকে যদি আপনি মনে করেন যে এই মাঝখানে নিয়ে আসতে চাচ্ছেন, এই পাশে মার্জিন দিলেও তো চলে আসে নাকি, সহজ কথা। এই পাশে যদি আপনি মার্জিন লেফট যদি করেন তাহলে কি এটা মিডিলে আসে না? এটা তো অবশ্যই আসে। হ্যাঁ, ওটাই তো বললাম, পি বক্সটাকে সিম্পল বিষয়। আপনি যদি এ পাশে মার্জিন দিতে থাকেন তাহলে দেখেন, এটা আমি দিই ইন্সপেক্টে গিয়ে, আমি এখানে কাজ করি, আমি এখানে গিয়ে এই যে পি আছে তো, পি এর এখানে আমি মার্জিন দিই, এখানেও লেখা যায় মার্জিন কি করব, লেফট। মার্জিন লেফট করেন 20 পিক্সেল, তাহলে দেখেন কি সরতেছে, এই যে সরতে থাকবে। ঠিক আছে, মার্জিন লেফট, সে এভাবে কিন্তু চলে আসতেছে। আপনি এলিমেন্ট গুলোকে যেভাবে সেভাবে নিতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস করা যায়, মার্জিন, দেখেন আপনি কত পিক্সেল নিয়ে আসবেন সেটা না করে আপনি এক্স্যাক্টলি যে জিনিসটা লিখে ফেলতে পারেন, মার্জিন অটো। মার্জিনটাকে যদি auto করে দেন, ঠিক আছে, তাহলে সে অটোমেটিক্যালি সে মিডিলে চলে আসে। আপনাকে আর মার্জিন এত পিক্সেল বাড়ানোর প্রয়োজন হবে না। তো আমি যে নিয়মে করলাম এই নিয়মে কেউ করবেন না। হ্যাঁ, আমি যে নিয়মে করছি এই নিয়মটা কোনটা, নিয়মটা হচ্ছে এই যে মার্জিন পিক্সেল দিয়ে দিয়ে নিয়ে আসলাম, এই যে এটা, এই যে এই যে মার্জিন লেফট করে, তাহলে যেটা হবে রেসপন্সিভ করার সময় আমাদের ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, রেসপন্সিভ করার সময় ঝামেলা হয়ে যাবে, এটা কন্ট্রোল করতে পারবেন না। তো আপনি যেটা করবেন, যদি এই ধরনের কোনো একটা এলিমেন্টকে সরাসরি মিডলে নিয়ে আসতে যাচ্ছেন, তাহলে যেটা করবেন, সরাসরি যেটাকে রাখতে যাচ্ছেন সেটাকে আপনি যেটা করবেন, মার্জিন অটো করে দিবেন। ঠিক আছে, মার্জিন অটো যদি করে দেন, কোনো পিক্সেলই না, অটো, যদি মার্জিন অটো করে দেন তাহলে অটোমেটিক্যালি সে মিডিলে চলে আসবে। কি বুঝতে পেরেছেন ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, মার্জিন অটো করে দিলে এটা সরাসরি আপনার এখানে চলে আসবে। দেখেন একটা ডিজাইন কিন্তু আপনার চলে আসছে। এখন আপনি চাচ্ছেন এই লেখাটাকে উপরে আপনার একটু জায়গা ক্রিয়েট করবেন। হ্যাঁ, এটাকে উপরে থেকে একটু নিচে নিয়ে আসবেন। এটা কিভাবে করবেন বলেন, আপনারই পারবেন, আশা করি আপনারই পারবেন। পুরো এটাকে, এইচ টুটাকে একটু নিচে নিয়ে আসতে হচ্ছে, নিজেদের দিকে নিয়ে চলে আসতে হচ্ছে, এটা কিন্তু সম্ভব। আপনারই পারবেন। বলেন তো কি ইউজ করবো আমি এখন, এইচ টুটাকে যদি নিচে নামাই, হ্যাঁ মার্জিন টপ। এখন যদি আমি মার্জিন টপ ইউজ করি, কোথায়, এই এইচ ওয়ানে মার্জিন টপ, এটাকে যদি আমি ইউজ করি তাহলে এখন কি হবে, মার্জিন টপ 10 পিক্সেল করে দেন,
তাহলে দেখবেন সে অটোমেটিক্যালি নিচে নেমে চলে আসতেছে। বা এটা মার্জিন টপটা দিলে দেখেন কি হয়ে যাচ্ছে, মার্জিন টপটা দিলে কিন্তু ওপর থেকে পুরো এলিমেন্টটাই চলে আসতেছে। সো এখানে মার্জিন টপ ইউজ না করে আপনি ইউজ করেন প্যাডিং, প্যাডিং টপ ইউজ করেন, কারণ ভুল গেছে, প্যাডিং 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 ইউজ করেন। হচ্ছে না, প্যাডিং টপ, হ্যাঁ প্যাডিং টপ ইউজ করলে কি হচ্ছে, প্যাডিং টপ ইউজ করলে হচ্ছে না এই জন্য কারণ আমাদের উপরে একবার প্যাডিং দেয়াই ছিল, হ্যাঁ এই জন্য মূলত এই সমস্যাটা হচ্ছে আর কি। ঠিক আছে, তো এটার একটা ওয়ে আছে আর কি, ওইটা কি বলেন তো, হ্যাঁ দুইবার প্যাডিং ইউজ হয়েছে, হ্যাঁ কারণ এখানে আমার প্যাডিং ইউজ করছিলাম আমি একবার, ঠিক আছে, যার জন্য মূলত এই কাজটা করতেছে। তো নর্মালি এটা আমাদের মার্জিন দিয়েই করতে হবে, হ্যাঁ মার্জিনটা দিয়েই আমাদেরকে এই কাজটা করতে হবে, প্যাডিংটা দিয়ে হবে না, কারণ প্যাডিংটা দিয়ে মূলত আপনার মার্জিন টপ 20 পিক্সেল, হ্যাঁ মার্জিন টপ 20 পিক্সেল দিয়ে দেখি কি হয় কাহিনীটা, ফিক্স করা যাবে কোনো সমস্যা নেই। তবে উপরে জায়গাটা আর কি ছেড়ে চলে আসতেছে, এই জায়গাটা কোথা থেকে আসতেছে একটু দেখেন, বিষয়টা মানে একটু অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছে আর কি। এই যে এখান থেকে কাহিনীটা পাচ্ছে, এখান থেকে কাহিনীটা হয়ে যাচ্ছে আর কি। এটা মূলত নর্মালাইজ দিয়ে আমরা করি আর কি, হ্যাঁ নর্মালাইজ দিয়ে এখানে ইউজ করলে এই সমস্যাটা হয় না। তো এখানে এই যে অ্যাপোস্ট্রফিটা ইউজ করার জন্য এই সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। এই জন্য মূলত আমাদেরকে অনেক কিছু আর কি এখানে এভাবে ইউজ না করাটাই বেস্ট। দেখি আর একবার, বডির মধ্যে এসে বক্স, তার মধ্যে H1, H1 এ এসে ওখানে পাচ্ছে কি, এটা মূলত এটা পাচ্ছে দেখেন মার্জিনটাই পাচ্ছে এখানে, হ্যাঁ এখানে মার্জিনটাই পাচ্ছে, যে মার্জিনটা আর কি আমরা দিয়েছি, এই যে 10 পিক্সেল, কোথায় দিলাম বক্সের H1 এ মার্জিন টপ, এখান থেকে পাচ্ছে, এখান থেকে পাচ্ছে এটা মূলত। বুঝতে পেরেছি, এটা অন্যভাবে করতে হবে আর কি, হ্যাঁ যাই হোক এটা পরে দেখাই আর কি আপনাদের, এটা দেখা থেকে আরো অনেক কিছু দেখানো লাগবে আর কি এখান থেকে, আপনারা হয়তো কনফিউজ হয়ে যাচ্ছেন, যতটুকু বুঝতে পারছেন এতটুকুই ভালোভাবে দেখেন, এটা পরে দেখাবো নি। এখানে মূলত আমাদের ওভারফ্লোর কাজ চলে আসবে আর কি, মার্জিনের ভিতরে, মার্জিনের ভিতরে কোনো কিছু যদি লিখতে চান লিখবেন, কোনো সমস্যা নেই তো, এখানে যদি কোনো কিছু লিখতে চান লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। ডিজাইনটা হচ্ছে নিজের উপরে, হ্যাঁ আপনি ডিজাইনটা যে করবেন এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনার নিজের উপরে। দেখাইনি, ব্যাকগ্রাউন্ড পজিশনটা দেখাইনি, ব্যাকগ্রাউন্ড সাইজটা দেখাইছি, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এগুলো কিছুই আমি দেখাইনি, ঠিক আছে। তো এগুলো আমি দেখাবো আর কি। আরো আছে বর্ডার, বর্ডার রেডিয়াস, ঠিক আছে, বর্ডার জিনিস কি এটা এখন একটু দেখাই, বর্ডার জিনিসটা। তো আমরা সবগুলো আস্তে আস্তে আমি আপনাদের এমন ভাবে দেখাচ্ছি যেন আপনাদের মাথার উপরে বা কোনো চাপ সৃষ্টি না হয়, হ্যাঁ এভাবে আমি সবগুলো আপনাদের দেখাচ্ছি। তো আমরা সবগুলোই দেখবো। তো আমরা এখন এগুলো একটু পরে দেখবো আর কি, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজটা তো দেখলাম, রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট একটু পরে দেখাই। ওকে, তো বর্ডারটাতে একটু আসি। বর্ডারটা কি, বর্ডারটা হচ্ছে মূলত আপনার কোন একটা এলিমেন্টের দাগ দিয়ে এরকম একটা দাগ আর কি, ঠিক আছে, এরকম একটা দাগ বর্ডার। এই বর্ডারটা মূলত আপনাদের হয়তো আগে দেখাচ্ছি, যেমন বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াসটা আগেও একবার দেখাচ্ছি। তো বর্ডারটা একটু কি এটা একটু দেখায়, আমি এক কাজ করি নিচে আর একটা বক্স নিই, বক্স 1 নামে একটা ক্লাস নিচ্ছি, হ্যাঁ ক্লাস নিয়ে আমি যেটা করব, এই বক্স 1 এ, সরি বক্স 1, এখানে আমি একটা উইথ দিচ্ছি, একটা শেপ নিচ্ছি, যেহেতু উইথ তো অবশ্যই দিতে হবে, 300 বা 450 পিক্সেল উইথ নিলাম, হাইট নিলাম 450 পিক্সেল, ঠিক আছে।
তাহলে এখন কি হবে, এখন হচ্ছে মূলত আমরা কিন্তু দেখতে পাবো না। যদি এখানে যাই, আমরা কি দেখতে পাবো? দেখতে কিন্তু পাবো না, কিন্তু দেখেন জায়গা কিন্তু নিচে সে বোঝা যাচ্ছে, স্ক্রল হয়ে যাচ্ছে আর কি। So, এখন এখানে আমি ইউজ করতে পারি বর্ডার। বর্ডার জিনিসটা কি দেখতে পারবে, বর্ডারটা দেখেন আমি এভাবে লিখি 1 পিক্সেল, একটা পিক্সেল দিলাম বর্ডারে। বর্ডার অনেক রকম হয়, যেমন একটা নাম দিলাম সলিড, তারপর একটা কালার দিতে পারেন যেমন রেড। 3টা ভ্যালু হয় বর্ডারে। 1 পিক্সেল, সলিড মানে একটা লাইন, এখানে ডট আছে, ড্যাশ আছে, ঠিক আছে, অনেক ভ্যালু আছে আর কি। আর এটা হচ্ছে পরিমাপ আর কি, যে কত পিক্সেল জুড়ে হবে। এখন যদি নেন তাহলে দেখেন একটা বর্ডারে একটা কি চারিদিক দিয়ে একটা দাগ সৃষ্টি হয়ে গেছে, একটা কি হয়ে গেছে, দাগ হয়ে গেছে, তাই না? সেই দাগটাই হচ্ছে মূলত আপনার বর্ডার। এটাকে যদি এখন আপনি 1 পিক্সেল না দিয়ে 5 পিক্সেল দেন, তাহলে দেখবেন একটু কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে। দেখুন বর্ডারটা একটু মোটা হচ্ছে। তো এটা আমাদের লাগে, খুব ইম্পর্টেন্ট একটা কাজ। আমি এই যে 3 পিক্সেল দিলাম, সলিড দিলাম, ঠিক আছে, 3 পিক্সেল দিয়ে সলিড দিলাম। আমি এখন দেখেন এই যে এরকমটা হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত একটা সিস্টেম আর কি। এখন আপনার এই বর্ডারটা, এখানে সলিড আছে, এখানে আরো অনেকগুলো ভ্যালু আছে, যেমন এই যে দেখেন এখানে আছে ড্যাশ, হ্যাঁ, ড্যাশ নামক একটা বিষয় আছে, ভ্যালু ভ্যালু আছে আর কি। এই ভ্যালুটা দিলে এই যে ড্যাশ ড্যাশ হয়ে যাবে আর কি। তারপর এখানে আরো একটা ভ্যালু আছে, যেটার নাম হচ্ছে আপনার ডটেড। ডটেড নামের একটা ভ্যালু আছে, এই যে দেখেন ডট 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 ডট, ঠিক আছে। এই জিনিসটা আমাদের লাগবে। এখন আপনি এভাবে জাস্ট একটা মাপ দিবেন, এখানে কত পিক্সেল জুড়ে হবে, ছোট বা চিকন বা মোটা হবে কেমন, এটার উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে ড্যাশ হবে না ডট হবে না সলিড হবে, সলিড মানে একদম লাইন। আর এখানে আছে হচ্ছে রেড, বা কালারটা দিতে যাচ্ছেন, এই কালারটা, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। আর আরেকটা জিনিস আমি আপনাদের আগেও দেখাইছিলাম, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসটা কি, এটাকে গোল করবে, জিনিসটাকে সে কি করবে, গোল করবে। জাস্ট এখানে লেখেন বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস দিয়ে এখানে নেন আপনার 50%, 50% বর্ডার রেডিয়াস আপনি করে দেন। দিয়ে আপনি যদি রিলোড করেন তাহলে দেখেন এটা শেপটা গোল হয়ে যাচ্ছে, তাই না? জিনিসটা গোল হয়ে যাচ্ছে। তো আমি একটু ইন্সপেক্টে গিয়ে এটাকে কাজ করি। ইন্সপেক্টে যাচ্ছি, গিয়ে যদি এটাকে আপনার আস্তে আস্তে কমাই, একটু কমাইতে থাকেন, দেখেন এই জিনিসটা কেমন ভাবে কমতেছে, দেখছেন? তার কিন্তু চারিদিকে যে কর্নার গুলো আছে, এই কর্নার গুলো সে কিন্তু কমাচ্ছে। এই যে মূলত এটা শেপ, মূলত সে কিন্তু কর্নার থেকে আস্তে আস্তে হয় যে 0% এরকমটা, আস্তে আস্তে আপনি বাড়াচ্ছেন, এই যে কোনাগুলো কি হয়ে যাচ্ছে দেখছেন, কোনাগুলো আপনার সে হচ্ছে রেডিয়াস করে ফেলতেছে, গোল করে ফেলতেছে, ঠিক আছে। তো এটা আপনি আস্তে 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 এভাবে করতে করতে যখন 50% করে ফেলবেন, মানে মাঝামাঝি যে চলে আসবে, তখন সে কি হয়ে যাবে, গোল হয়ে যাবে। 50% আসবে, সে গোল হয়ে যাবে। সেটা কি 50% উপরে আমাদের করতে হয় না। তো এটাকে আপনার আমরা যেভাবে আর কি সেভাবে ডিজাইন দিতে পারি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখানে ডটেড আমরা ইউজ করেছিলাম, এখানে আপনি ইউজ করেন সলিড। সলিড কিভাবে আপনি ইউজ করবেন আর কি। আশা করি বুঝতে পারছেন বর্ডারটা কি জিনিস। বর্ডারটা মূলত আপনার কোণা থেকে গোল হতে হতে কিন্তু এই অবস্থানে আসে আর কি। তো আমরা দেখছি কিন্তু এর ভিতরে কিন্তু আমরা কোনো একটা ইমেজকেও প্রতিস্থাপন করতে পারবো আর কি। কোনো একটা ইমেজকে যদি আপনি রাখতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি রাখতে পারবেন, ঠিক আছে। বর্ডার রেডিয়াস, এই প্রপার্টিটা আপনি ইউজ করেন, বর্ডার রেডিয়াস, ঠিক আছে। বর্ডার দেখলাম, বর্ডার রেডিয়াস দেখলাম, ঠিক আছে। তো এ পর্যন্ত আর কি আজকে দেখাবো, এর কিছু আজকে আর দেখাচ্ছি না। পরে পরবর্তী ক্লাসে আমি দেখাবো। আমি আজকে একটু আর কি শারীরিকভাবে একটু আর কি অসুস্থ, ঠিক আছে। আস্তে আস্তে আগান, আর সবাই ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন আর কি, ঠিক আছে। ভিডিওটা দেখে একটু প্র্যাকটিস করেন, এই হচ্ছে বিষয়। আর ক্লাসে সবাই আপনার একটু মনোযোগী হবেন, ঠিক আছে। ক্লাসে একটু সবাই মনোযোগী হবেন, ক্লাসে মনোযোগী হলে ফন ফ্যামিলি সামনের ক্লাসটাতে দেখাবো। আজকে যেহেতু মোটামুটি অনেক কিছু দেখাইছি, প্রেশার নেন না, যেহেতু আমরা আপাতত এই বেসিক কাজগুলো দেখার পরে আস্তে ধীরে আমরা প্রজেক্টে যাবো, যখন সবকিছু দেখবো আর কি। ফন ফ্যামিলিটা সামনের ক্লাসে দেখবেন। হ্যাঁ, 2টা ডিপকে পাশাপাশি নিয়ে আসতে পারবেন, ওটা আজকে দেখাইনি, সামনের ক্লাসে দেখাবো। ফ্লোট ইউজ করতে হয়, এই যে ফ্লোট, বর্ডার তো এরপর আমাদের ফ্লোট আছে, ফ্লোট টাইপ ইউজ করতে হয়। ফ্লোট লেফট রাইট এটা করে দিতে হয়। 2টা ডিপকে পাশাপাশি আমি আপনাদের বলে দিচ্ছি, তারপর আপনারা করেন। 2টা ডিপ তো, 2টা ডিপকে পাশাপাশি নিয়ে আসতে হলে এই যে আমি একটু দেখাই দিই এই জিনিসটা।
এই যে এটা একটা ডিপ, আর একটা ডিপ মনে করেন যে আপনি এই ডিপটাকে আরেকটা নেন, আর একটা ডিপ নেন নিচে, এখানে গিয়ে এটা কপি করে ফেলেন, জাস্ট এটা নামটা চেঞ্জ করে দেন বক্স 2। ঠিক আছে, এখন মূলত এটা কি হবে, এখন কিন্তু এটা যদি আপনি রিলোড করেন, এই যে দুইটা নিচে নিচে দুইটা ডিপ, ঠিক আছে। তো এখন আপনি যদি বলে দেন ফ্লোট লেফট, তাহলে সে ডানে বামে চলে যাবে। এটাকে বলে দেন ফ্লোট লেফট, তাহলে সে ফ্লোট লেফট হয়ে যাবে। তারপর এটাকে আবার বলে দেন, এটাকে বলে দেন ফ্লোট লেফট, তাহলে যেটা হবে এটার পাশাপাশি আর কি এটা চলে আসবে। এটা আগে ফিক্সড হবে, লেফটে ফিক্সড হবে, তারপরে আর কি এটাকে যদি লেফট করে দেন তাহলে এটার পাশাপাশি এটা চলে আসবে। তো এখন যদি আপনি দেখেন তাহলে দেখেন পাশাপাশি চলে আসছে। ঠিক আছে, এইভাবে আর কি ডিপটাকে নিতে হয়। এগুলো সহজ আর কি, তবে আমি আস্তে ধীরে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো আজকে এই পর্যন্ত রাখবো আর কি, আর নিতে পারতেছি না আপনাদের, আমি একটু আর কি আজকে একটু ঠিক আর কি। সামনের ক্লাসে ইনশাল্লাহ সবাই থাকেন, সবাইকে সামনের ক্লাসে মোটামুটি এই এই চ্যাপ্টারটা আর কি, এতটুকু চ্যাপ্টারটা আর কি ক্লোজ করে দেবো, এবং উপরে আর কি কিছু গ্যাপ আছে এগুলো দেখা দিবেন আর কি, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, এই হচ্ছে বিষয়। আর আমি ভিডিওটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ ভিডিওটা গ্রুপে দিয়ে দিচ্ছি। যতটুকু দেখাইছি মোটামুটি অনেক কিছুই কিন্তু দেখাইছি, হ্যাঁ যতটুকু দেখাইছি একটু প্র্যাকটিস করেন, যতটুকু দেখাইছি আশা করি ভালো লাগবে, এই কাজগুলো করতে গেলে ভালো লাগবে। সবাই একটু কাইন্ডলি বাসায় করেন কাজটুকু, হ্যাঁ সবাই একটু বাসায় কাইন্ডলি এই কাজটুকু করেন, করে গ্রুপে জমা দেন, আর আমি ভিডিওটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। সবাই তাহলে ভালো থাকি, ঠিক আছে।